অ্যাজ ইউজুয়াল আমি আছি আপনাদের সাথে। তো আমরা এখানে কি কি শিখবো? আমরা শিখবো হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারী আসলে কারা। এরপরে আমরা জানবো হলো ঋণ, ব্যাংক ঋণ গ্রহণের উপস্থাপন কৌশল। তাহলে ঋণ আমরা কোত্থেকে নেই? সরকারি বেসরকারি ব্যাংক থেকে নেই, এবং আমরা বিভিন্ন সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে নেই, আর কি এনজিও থেকে নেই। তাহলে এই কয়েকটা বিষয় আমরা আজকে দেখবো। তো সম্ভাব্য বিনিয়োগকারী, তার সম্ভাব্য বিনিয়োগকারী এখানে কোন অর্থে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে এরকম যে যারা আমাকে অর্থ দিয়ে হেল্প করবে, মানে আমাকে অর্থ দিবে, এটা তাদের কাছ থেকে আমার জন্য তাদের ইনভেস্টমেন্ট হলো, এটা রিটার্নে আমি তাদেরকে ইন্টারেস্ট দেই বা আদার কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে, হোয়াট এভার দ্য টার্মস এন্ড কন্ডিশন। মূল কথা হচ্ছে যে আমার উপরে, আমার প্রতিষ্ঠানের উপরে তারা বিনিয়োগ করছে। তো সেটা, যেটা আমরা প্রথমেই বলছিলাম, হতে পারে সরকারি বেসরকারি ব্যাংক, হতে পারে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন কিছু হতে পারে। তো আমরা যখন ঋণ নিব আমাদেরকে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে আমি কোথা থেকে ঋণ নেব, কার ঋণ নিলে আমার জন্য সেটা সুইটেবল হবে, মানে কোথায় ইন্টারেস্ট রেটটা কম দিতে হবে বা কোথায় একটু ঝামেলাগুলো কম হবে। আমি ব্যাংকে যাব, নাকি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যাব, নাকি এনজিওতে যাব। আমি যদি ব্যাংকে যাই, সেক্ষেত্রে আমি কোন ব্যাংকে যাব? সরকারি ব্যাংকে যাব নাকি বেসরকারি ব্যাংকে যাব? বা এক একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এক এক রকম। সেক্ষেত্রে আমাকে প্রথমেই জানতে হবে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে। তো চলুন আমরা এক নজরে দেখি আমাদের দেশে কি পরিমাণ এই প্রতিষ্ঠান আছে যারা আমাদের জন্য অর্থ নিয়ে বসে আছে, আমাদের উপরে বিনিয়োগ করবে। তো দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সরকারি বেসরকারি ব্যাংক আমাদের দেশে মোটামুটি 60 প্লাস মাইনাসের মতো ব্যাংক আছে। হয়তোবা আমি যে এরিয়াতে থাকি সেইখানে সব ব্যাংকের ব্রাঞ্চ নাই, বাট আমাদের দেশে আছে। তো আমার জেনে রাখা ভালো। কিছু আছে আমাদের স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, মানে হলো আমাদের আহ আহ, সরকার বা জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী, বেসিং ব্যাংক বা বিডিবিএল আমরা যেটা বলি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এরপরে আছে কিছু নন শিডিউল ব্যাংক, যেগুলো ব্যাংক কিন্তু ওই ব্যাংকের মতো আপনার ডিরেক্ট কাজকর্ম ওইভাবে করে না, যেমন গ্রামীণ ব্যাংক। আমরা গ্রামীণ ব্যাংকের সাথে সবাই ইউজ টু, এটা একটা ব্যাংক, বাট এটা কিন্তু ওই যে নর্মাল আমাদের ডাচ বাংলা ব্যাংক যে ফাংশনে রান করে, গ্রামীণ ব্যাংক কিন্তু সেই ফাংশনে রান করে না। তাহলে এই ধরনের আরো কি কি ব্যাংক আছে? কর্মসংস্থান ব্যাংক আছে, আনসার ভিডিপি, তারপরে জুবলি ব্যাংক, হ্যাঁ, পল্লী সঞ্চয় ব্যাংক, এগুলো আছে। কিছু স্পেশালাইজড ব্যাংক আছে যারা একটা ক্যাটাগরি, একটা গ্রুপ অফ পিপুল বা একটা স্পেশাল ক্যাটাগরি নিয়ে কাজ করে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এরা পার্টিকুলারলি, যেমন কৃষি ব্যাংক, তারপর কৃষি উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরা পার্টিকুলারলি কৃষি রিলেটেড যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো নিয়ে বেসিক্যালি স্পেশালি তারা কাজ করে। এরপরে দেখেন আমাদের কিছু ফরেন ব্যাংক আছে যারা বাইরের দেশের ব্যাংক, আমাদের দেশে তাদের প্রতিষ্ঠান আছে। যেমন মনে করেন যে পাকিস্তানের আছে সিটি ব্যাংক, হ্যাঁ, তারপরে আছে শ্রীলঙ্কার আছে ওই যে সিলন, যেটা আমরা জানি ব্যাংক অফ সিলন। পাকিস্তানের আরেকটা আছে হাবিব ব্যাংক। হংকং ভিত্তিক আছে এইচএসবিসি। তারপরে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এটাও আমাদের দেশে আছে। তারপরে ইউকের ওরিয়েন্টেড ব্যাংক আছে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড। ইন্ডিয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উরি ব্যাংক, যেটা শেষের দিকে এসে পেলো, শেষের অনেকগুলো ব্যাংক পেলো, এটা আছে সাউথ কোরিয়া ভিত্তিক। আমাদের ইসলামী শরিয়া বেসড কিছু ব্যাংক আছে, আলারাফা, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি, ইসলামী ব্যাংক যেটা আমরা জানি, শাহজালাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এরা হলো ইসলামী বেসড। এগুলো আমি একটু পড়ে যাচ্ছি, এগুলোর মধ্যে আসলে তেমন বোঝার কিছু নাই, আপনাদের জেনে থাকা দরকার যে কি পরিমাণ ব্যাংক আমাদের আছে। এবং এই শীট গুলো আমি দিয়ে দিব, তাহলে আপনারা কিন্তু ইজিলি কম্পেয়ার করে নিতে পারবেন যে আপনি কোন ব্যাংক থেকে ঋণ নেবেন, বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেবেন, বা কোন এনজিও থেকে ঋণ নেবেন। এই জন্য এই বিষয়গুলো জানা দরকার। 34টার প্লাস মাইনাস আছে আমাদের বেসরকারি ব্যাংক, যেটা আমরা বলতেছি পিসিবিএস, মানে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। এখান থেকে দেখেন আপনারা ইজিলি পড়ে নিতে পারবেন একদম এবি ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা, মধুমতি, মিউচুয়াল ট্রাস্ট, হ্যাঁ, এনসিসি, আরো কত আছে, এনআরবি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল, ওয়ান ব্যাংক, এরকম কিন্তু ডাচ বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, উত্তরা ব্যাংক, হ্যাঁ, এরকম কিন্তু এই আমাদের বেসরকারি ব্যাংক গুলো আছে। এরপরে যেটা বলবো যে আমাদের 34টা প্লাস মাইনাস এইরকম আছে হলো আমাদের কি আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? কেউ একটু আমাকে একটু বলবেন যে আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? কেউ একটু বলেন না প্লিজ। আমরা একটু
যেটা আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে, এদেরকে আমরা বলি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। তো এরা কি করে, এরা ব্যাংকের মতো ওই এগুলো রান করে না, বাট আদার দেন দ্যাট আমরা এখানে ডিপিএস করতে পারি, আমরা এখানে ফিক্সড ডিপোজিট যেটা সেটা করতে পারি, আমরা এখান থেকে অর্থ ধার নিতে পারি, মানে লোন নিতে পারি, ঋণ নিতে পারি। তো এই ধরনের আমাদের 34টা প্লাস মাইনাসের মতো এই ধরনের অর্গানাইজেশন আছে। যেমন ভাই বলছিলেন যে আইডিএলসি, তো আইডিএলসি এরকম আছে, আমরা অনেকগুলো জানি। যেমন মনে করেন যে লঙ্কা বাংলা, আমরা যেগুলো জানি যে ক্রিকেটে দেখবেন যে এরা স্পন্সর করে বা বিভিন্ন জায়গায় এরা স্পন্সর করে। যেমন আইপিডিসি, হোপফুলি আইপিডিসির যে ম্যানেজিং ডিরেক্টর, ওনারা কিন্তু আমাদের ফর্মার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, ওনার যে ব্লেস্টেড তখন করোনার সময় যেটা নিলাম করা হলো সেটা কিনে নিল। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোই হচ্ছে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান সেগুলো। তাহলে এগুলো এখানে দেখেন অনেকগুলো লিস্ট, ইনভেস্টমেন্ট কোম্পানি। হ্যাঁ, তারপরে দেখেন ডেল্টা ব্র্যাক, এটা ব্র্যাকের একটা ডিবিএইচ, যেটা ডেল্টা ব্র্যাক আছে। হ্যাঁ, আপনি এরকম দেখেন অনেক পরিচিত অর্গানাইজেশন পাবেন আপনি। ফারিস্ট আছে, ফার্স্ট ফাইন্যান্স আছে, জিএস পিবি আছে, এই যে আইডিএলসি যেটা বলছিলাম, তারপরে আইডিসিওএল যেটা, এটা একটা আছে, আইপিডিসি আছে, লঙ্কা বাংলা। হ্যাঁ, এরকম দেখেন মাইডাস ফাইন্যান্স, এরকম কিন্তু অনেকগুলো লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো আমরা পরে নিজেদের মতো করে সময় করে আমরা যখন প্রয়োজন হবে তখন এগুলো আমরা দেখে নিতে পারবো। তারপরে এটা হলো যে আমরা নর্মালি এদেরকে এনজিও হিসেবে জানি, যে আমাদের আমরা দেখি যে রুরাল এরিয়াতে এরা অনেক সার্ভিস দেয়, এরা টাকা পয়সা ঋণ দেয়। তারপরে আসলে বেসিক্যালি এরা মূলত এনজিও বলি বা না বলি, মূল কথা হচ্ছে এরা কিছু এমন টাইপ অফ অর্গানাইজেশন যারা কিন্তু এই যে মাইক্রো ক্রেডিট বা ওই বিষয়গুলো নিয়ে এরা কাজ করে। যেমন আমরা ব্র্যাকের নাম শুনেছি, আশা নাম শুনেছি, তাই না, টিএমএসএস কি ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ সম্ভবত, তাহলে টিএমএসএস নাম আমরা শুনেছি। এরকম কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে ছোট ছোট করে ঋণ দিচ্ছে, মাইক্রো ক্রেডিট বা এই ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো এখানে সেটার একটা লিস্ট আছে। এই ছিল তিন ধরনের যে প্রতিষ্ঠানগুলো, যেটা বললাম যে ব্যাংক, তারপরে হলো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এবং এনজিও বা এনজিওর মতো অ্যাক্টিভিটি যারা করছে তারা। তো এবারে একটু আমরা দেখি ঋণ বা অগ্রিম এই বিষয়টা কি। তাহলে ঋণ পুস্তকি ডেফিনেশন, আমরা মূলত কিন্তু বুঝে গেছি ঋণ বা অগ্রিম বিষয়টা কি। তা আমরা কি বুঝেছি বা ঋণ বা অগ্রিম বিষয়টা সম্পর্কে কি জানি, কেউ একজন শেয়ার করেন একটু শুনি। এন্টারপ্রেনিউর হবেন, আপনারা একজন বড় বড় লিডার হবেন, তখন আপনারা ট্রেনিং দিবেন, আপনারা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় স্পিচ দিবেন, বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, অনলাইনে আপনারা নিজেদেরকে ব্র্যান্ডিং করবেন। এই জন্য এগুলো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা কিন্তু কথা বলার মাধ্যমে নিজেদের এই স্পিকিং স্কিলটাকেও কিন্তু ডেভেলপ করতে পারছি আমরা। তো ঋণ ঋণ বা অগ্রিম এই বিষয়টা নিয়ে আমরা কি জানি, অলরেডি স্লাইড আমার সামনে আছে, তারপরেও আপনারা আপনাদের মতো করে শেয়ার করতে পারেন, কেউ যদি শেয়ার করতে চান। আচ্ছা, কাউকে পেলাম না আমার শেয়ার করার কাছে মতো। হচ্ছে ঋণ হ্যাঁ, হচ্ছে স্যার সবচেয়ে পচা জিনিস, এবং আমি সবচেয়ে বেশি অপছন্দ করি পৃথিবীতে। যদি রাইট, সবচেয়ে বেশি অপছন্দ করি কোনো কিছু, সেটা হচ্ছে ঋণ করা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটার সাথে আমিও একমত। আমি একটা জাপানিজ অর্গানাইজেশনে ছিলাম। তো তাদের কথা হচ্ছে যে আমার খুব দ্রুত বড় হওয়ার দরকার নাই, আমি ওই স্টেয়ার সিস্টেমে বড় হবো। একটা আছে না যে গ্রাফ, আমরা দেখি একটা তীর এদিক থেকে সোজা উপর দিকে যাচ্ছে, আর একটা হলো এক্স্যাক্টলি। স্টেয়ার, আর একটা জি। হলো স্টেয়ার। তো জাপানিজ ওদের কনসেপ্টটা ছিল ওরা হলো স্টেয়ারের মতো, মানে এক স্টেপ উঠবে, উঠে দরকার হলো এখানে একটু ওয়েট করবে, তারপরে আর এক স্টেপ উঠবে, তারপরে তারা ঋণ নেবে না। হ্যাঁ, এবং জি। তারা অনেক পজিটিভ জিনিসও ঋণ নিয়ে করতে চায় না। এটা জি। আমাদের দেশে কিন্তু ঋণের ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটিসও পাওয়া যায়। যেমন ঋণের যখন আমি যখন লোন নিয়ে আমি যখন এটা মূলধন, অনেক সময় হয় না যে আমার মূলধন আছে কিন্তু আমি যেটা করতে যাচ্ছি পর্যাপ্ত নাই, তো তখন কিন্তু ঋণের বিকল্প থাকে না। আবার ঋণ নিলে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স বা এই ধরনের বিষয়গুলোতে যে হয়তো বা কিছু সাপোর্ট ওই জায়গাতে পাওয়া যায়, যার কারণে আমরা বিভিন্ন কারণে ঋণ নেই বা নিতে হয়। না নিতে পারলে তো খুবই ভালো, বাট যদি নেওয়াই লাগে তাহলে আমরা কিভাবে নিব, কোত্থেকে নিব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু দেখি। তাহলে ঋণ একটা ল্যাটিন শব্দ ক্রেডে, এখান থেকে আসছে। এর অর্থ হচ্ছে যে কোনো একজনের বা কোনো একটি সংস্থার প্রতি অন্যের আস্থা। মানে আমার প্রতি ডাচ বাংলা ব্যাংক আস্থা প্রকাশ করছে, বা আমার কোম্পানির প্রতি ডাচ বাংলা ব্যাংক আস্থা প্রকাশ করছে। এটাই মূলত ঋণ, মানে আস্থা প্রকাশ করে আমাকে টাকা দিছে।
তাহলে ঋণ বা ধার অর্থে ক্রেডিট হচ্ছে পরে মূল্য ফেরত পাওয়া যাবে এই বিশ্বাসের উপরে ভিত্তি করে অর্থ বা পণ্য দেওয়া। তাহলে দেখেন যে কি হয়, ডিরেক্ট কিন্তু অর্থ আমরা পাই, আবার এখন কিন্তু পণ্য ক্রেডিটে দিয়ে দেয়, বলে যে আপনি নিয়ে যান ইনস্টলমেন্টে মোবাইল আপনি পরিশোধ করে দেন, আপনার একটা ওয়াশিং মেশিন লাগবে নিয়ে যান আপনি 12 মাসের ইনস্টলমেন্টে আপনি পরিশোধ করে দিন। তার মানে এখানে কিন্তু পণ্য দিয়ে দিল ক্রেডিটে, আবার অর্থও দিল। অধিকাংশ ঋণই বস্তুত আর্থিক ঋণ, যাতে পাওনাদার প্রথমে দেনাদারকে কোনো এক পরিমাণ অর্থ ধার দেয় এবং পরবর্তী সময়ে সুদ সহ প্রদত্ত অর্থ ফেরত আদায় করে। আবার ক্রেডিট শব্দটি ঋণের পাশাপাশি ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতাও বোঝায়। তা আমরা সবসময় জানি যে ঋণ দিলেই কিন্তু হয় না, তার পরিশোধের যে ক্ষমতা সেটাও কিন্তু একটা অন্যতম মেজারেবল বিষয়। না হলে আমাদের দেশে আমরা অনেক প্রতিষ্ঠান দেখেছি যে অনেক বড় বড় ঋণ নিয়ে তারা কিন্তু খেলাপি একটা শব্দ শুনি বিভিন্ন, এই জন্য এখানে পরিশোধের ক্ষমতা। তাহলে ব্যাংক ঋণ, ব্যাংক তার তহবিল থেকে জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠানকে যে অর্থ দেয় তাকে ব্যাংক ঋণ বা অগ্রিম বলে। বিভিন্ন ধরনের ব্যাংক রেখেছি, এটা শুধু প্রতিষ্ঠান হতে পারে বা ওই যে মাইক্রো ক্রেডিট নিয়ে যারা কাজ করছে তারা হতে পারে। মূল কথা তারা তার তহবিল থেকে আমাকে বা আমার প্রতিষ্ঠানকে যে অর্থ ঋণ দেয় তাকেই আমরা এই ঋণ বলছি। সেটা ব্যাংকের হলে ব্যাংক ঋণ, ওই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হলে তার ঋণ, বা মাইক্রো ক্রেডিট হলে সেই ঋণ। তা আমরা জানি ব্যাংক, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা থেকে বিধিবদ্ধ তারল্য হিসাবে একটি অংশ সংরক্ষণ করে বাকি অংশ ঋণ দেয়। ফিক্সড ডিপোজিট করেছেন, তাহলে এইভাবে আমাদের টাকা ব্যাংক গুলো নিয়ে তারা কিছু তারল্য লিকুইডিটি যেন দরকার হবে এরকম একটা লিকুইডিটি যতটুকু দরকার বা তাদের বিধিবদ্ধ যা তারল্য দরকার, লিকুইড মানি দরকার, সেটা একটা অংশ রাখে এবং বাকি অংশ কিন্তু আবার যাদের দরকার তাদেরকে ঋণ দিয়ে দেয়। ক্ষেত্র বিশেষ কিছু অংশ বিনিয়োগ করলেও ব্যাংকের তহবিল ব্যবহারের মূল ক্ষেত্র হলো ঋণ বা অগ্রিম প্রদান। মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরাও তহবিলের কিছু অংশ কিন্তু বিনিয়োগ করে, বিভিন্ন খাতে তারা ইনভেস্ট করতে পারে, তারা ল্যান্ডে ইনভেস্ট করতে পারে বা বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারে। বাট ব্যাংক বা এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের মূল ক্ষেত্রটাই হচ্ছে এই ঋণ বা অগ্রিম প্রদান করা। তাহলে ব্যাংক ঋণ কত প্রকারের হয়, এই চার্টটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা প্রথমত তিনটা ক্যাটাগরি দেখতেছি। একটা হলো প্রকৃতি মানে নেচার, একটা হলো অবজেক্টিভ বা উদ্দেশ্য বলতে পারেন, আর একটা হচ্ছে সময় বা পিরিয়ড। তাহলে এখানে নেচারে আমরা দেখতেছি কি ক্রেডিট ফ্রম ব্যাংকস ফান্ড, আর একটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট, মানে একটা বোঝা যাচ্ছে যে ফান্ড থেকে, আর একটা ডকুমেন্টারি মানে কাগজপত্র ক্রেডিট কি আমরা সামনে দেখবো। একটা কমার্শিয়াল আর একটা হচ্ছে নন কমার্শিয়াল। এবং যদি পিরিয়ডকে আমরা চিন্তা করি অল্প সময়ের জন্য শর্ট টার্ম, তারপরে মিড টার্ম মানে একটু মাঝামাঝি সময়ের জন্য, বা একটু বড় সময়ের জন্য হলে লং টার্ম। তো চলুন আমরা একটু এক এক করে দেখি। তাহলে ঋণের প্রকৃতি অনুসারে আমরা পেয়েছি দুই প্রকার, কি কি? ক্রেডিট ফ্রম ব্যাংকস ফান্ড আর হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে ব্যাংকের ফান্ড থেকে আমি ক্রেডিট, এটা তো আমরা বুঝতেই পারছি। আর ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে আমরা এলসি একটা শব্দ শুনেছি, এলসি, যেটা হচ্ছে যে আমি যদি বাইরের দেশ থেকে কিছু কিনতে চাই, তার মানে আমি অর্ডার করলাম, অর্ডার করলে কি হবে, তাকে যদি আমি প্রথমেই তো টাকা দিয়ে দিচ্ছি না, সে অর্ডার পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে সেটা আমি মুখে মুখে বললে তো হবে না, সেটা আমার হয়ে আমার কোনো একটা ব্যাংক করবে। কথার কথা, আমি alibaba.com থেকে একটা মোটা অঙ্কের টাকার কিছু একটা অর্ডার করেছি, তখন কি করছি, আমি এখানে কোনো একটা ব্যাংকে বলতেছি যে তোমার কাছে তো আমার টাকা আছে, তুমি একটু এই alibaba.com এর ব্যাংকে বলে দাও যে আমি টাকা দিতে পারবো। তখন এই যে আমার ব্যাংক, সে একটা লেটার অফ ক্রেডিট, একটা লেটার তৈরি করলো, তৈরি করে ওই alibaba.com চায়না ওইখানকার যে ব্যাংক, তাকে সে এই লেটারটা ফরওয়ার্ড করে বলল যে আমার এই ক্লায়েন্ট, ওনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, সে পরিশোধ করার সামর্থ্য তার আছে, সে যদি করতে না পারে আমি ব্যাংক আমি পরিশোধ করব। তখন ব্যাংক যদি পরিশোধ করার দায়িত্ব নেয় তখন কিন্তু তারা এটার উপরে আস্থা প্রকাশ করে, তখন তারা টাকা না পেয়েই কিন্তু প্রথম দিকে তারা এই বাকিতেই কিন্তু সমস্ত কিছু আহ শুরু করে দিল, প্রসেস শুরু করে দিল, তারপর তারা তাদের তখন ওই ব্যাংকটা আবার আমার ব্যাংকে বলবে যে হ্যাঁ আমরা সব দিয়ে দিয়েছি, এই যে তোমার ডকুমেন্টস, এবার তুমি আমাদেরকে টাকা দাও।
তাহলে এইটা হচ্ছে আমরা যেটা এলসি ম্যানেজমেন্ট নিয়ে আমরা বিস্তর একটা ক্লাস করব পরের কোনো একটা মডিউল, সেখানে আমরা এই এলসিটা কিভাবে হয় কি হয় ইন ডিটেইলস জানবো। স্যার আপাতত আমি শুধু আমরা এলসির অ্যাব্রিভিয়েশন জানি না। এই যে লেটার অফ ক্রেডিট, ও, এলসি, এল তে লেটার আর সি তে ক্রেডিট, ও মানে লেটার আচ্ছা, অফ ক্রেডিট, এটাই হচ্ছে থ্যাংক ইউ, এলসির অ্যাব্রিভিয়েশন। থ্যাংক তো ইউ আমরা স্যার। সামনে একটা বিস্তর ক্লাস পাবো, আজকে না, পরের কোনো একটা মডিউলে, তখন আমরা এলসি নিয়ে ইন ডিটেইলস পড়তে পারবো। আপাতত আমরা জেনে রাখলাম এলসি বিষয়টা কিভাবে কাজ করে। এরপরে অবজেক্টিভস অনুযায়ী বা আমি যদি বলি ব্যবহার অনুযায়ী দুই রকম, একটা হচ্ছে কেমন হয়, বাণিজ্যিক ঋণগুলো মূলত ব্যাংক এবং একটা ব্যবসার মধ্যে স্থাপিত হয়। কারণ আমরা বলি না যে একটা প্রতিষ্ঠান তার কোনো একটা কস্ট বা একটা মেজর এক্সপেন্ডিচারের জন্য একটা ঋণ নিয়েছে, তাহলে সেটা হচ্ছে একটা বাণিজ্যিক ঋণ। আবার আমি যাই কিন্তু অনেক সময় আমরা পার্সোনাল ঋণ নিই, তাহলে এই বাণিজ্যিক ঋণের বাইরে যে সমস্ত ঋণ আছে সেগুলোকে আমরা অবাণিজ্যিক ঋণ বলতেছি। তো মোস্ট অফ দা ক্ষেত্রে এই বাণিজ্যিক ঋণগুলো বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান কেন নেয়, তাদের যে সমস্ত অপারেটিং কস্ট আছে সেগুলো মিট আপ করার জন্য, বা বিভিন্ন ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা বড় বড় যে ধরনের এক্সপেন্ডিচার গুলো আছে সেগুলো তারা মিট আপ করার জন্য এই ঋণগুলো নিয়ে থাকে। তো মোস্ট অফ দা কমার্শিয়াল লোনের ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে গ্যারান্টি বা আমরা বলি না কিছু একটা জামানত সিকিউরিটি রাখতে হবে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু চলে আসে, যেন প্রপার্টি বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস। তো কোম্পানি জেনারেলি হ্যাভ টু প্রোভাইড ফিনান্সিয়াল স্টেটমেন্টস টু প্রুভ দেয়ার অ্যাবিলিটি টু রিপে, মানে ওই যে যে বিজনেস প্রতিষ্ঠান যে কোম্পানি ঋণের জন্য অ্যাপ্লাই করলো তাকে কিন্তু তার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সেটা দিতে হবে, এটা দ্বারা ব্যাংক বুঝতে পারবে যে তার আসলে এই ঋণটা যে দিব তার এটা রিপে করার অ্যাবিলিটি আছে কি আছে না, কি নাই, এই ফিনান্সিয়াল স্ট্রেংথটা তারা কিন্তু এখান থেকে জানবে। তো এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভের বেসিসে ঋণগুলো, স্বল্প মেয়াদী, তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো আমরা কমনলি বুঝতেছি, মনে করেন যে আমি একটা ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছি, তো আমি যদি চিন্তা করি আমি 1 বছরের জন্য, আমি 3 বছরের জন্য রাখলাম, এটা মধ্যম মেয়াদী হতে পারে, বা আমি যদি বলি আমি 5 বছরের জন্য, ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান যখন আমাকে ঋণ দেবে তারা তাদের ডেফিনেশনে কোনটা স্বল্প মেয়াদী, কোনটা দীর্ঘমেয়াদী বা কোনটা বড় মেয়াদী, এটা তারা ওইভাবে আমাদেরকে বলবে বা ওই অনুযায়ী এই ক্যাটাগরিটা হবে। এই ছিল মোটামুটি ঋণের প্রকারভেদ। এবার আমরা একটু দেখি যে ঋণ কেন দেওয়া হয়, ঋণের উদ্দেশ্য কি। প্রত্যেকটা কাজেরই তো কিছু না কিছু, বেকার যুবকদের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। তো আমরা ঋণের প্রতি অনেকেই নেগেটিভ আছি, আবার দেখেন যে অনেক ঋণগুলো আছে যেগুলো আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এই যে আমাদের যে বিডার প্রতি ট্রেনিং যেটা হচ্ছে, এরপরে আমাদেরকে সালমান এফ রহমান স্যার বলছিলেন যে কর্মসংস্থান ব্যাংকে আমাদের জন্য একটা ফান্ড রাখা আছে যেখান থেকে আমরা অনেক অল্প ইন্টারেস্টে ঋণ নিতে পারবো। তাহলে এটা কেন দিয়েছে, এটা সরকার শুধুমাত্র এই জন্যই দিয়েছে যাতে করে যে আমরা এখানে যে সমস্ত যুবকরা যারা আমরা এই ঋণ নিয়ে যেন আমরা আমাদের যে ইনভেস্টমেন্টের যে ক্রাইসিসটা ওটা যেন মিট আপ করে আমরা স্বাবলম্বী হতে পারি, মানে সফল উদ্যোক্তা হতে পারি। তাহলে আত্মকর্মসংস্থান সৃজন, মানে এখানে দেখেন যখন ঋণ নিয়ে আমরা ইনভেস্টমেন্টে যাব তখন যে নিজের একটা সেলফ যেটা আত্ম যে কর্মসংস্থান সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা, আমি যদি একজন সফল উদ্যোক্তা হই তখন আমি অবশ্যই আত্মনির্ভরশীল হয়ে যাচ্ছি এবং নিজেকে কিন্তু আমি স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারছি। কৃষি পণ্য প্রক্রিয়াকরণ সহ কুটির শিল্প বিনিয়োগে উৎসাহ প্রদান, অনেক জায়গা আছে যে জায়গাগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের যে কৃষি, কৃষি আমাদের প্রাণ। তো তাহলে এটা ছেড়ে যদি আমরা চলে যাই, দেখেন সরকারের কিন্তু অনেক নীতিমালা আছে, কৃষি জমি নষ্ট যেন আমরা না করি, হয়তোবা ইটভাটা করতে দিচ্ছে না, কৃষি জমিতে পুকুর খনন করতে দিচ্ছে না, তার মানে যে বিভিন্ন আহ নীতিমালা তৈরি করে কিন্তু আমাদের যে কৃষি যে সেক্টরটা এই সেক্টরটাকে মজবুত রাখা চেষ্টা করছে সরকার। তো এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে সরকার আর একটু বিনিয়োগ মানে ঋণ দিয়ে বিনিয়োগে উৎসাহ প্রদান করছে। দারিদ্র বিমোচনে সহায়তা করছে নিঃসন্দেহে। আর জিডিপি তে অবদান বৃদ্ধি, মানে আমরা জানি যে জিডিপি যেটা রিভ্যালুয়েশনটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমাদের দেশের ভিতরে আমাদের যে ডোমেস্টিক প্রোডাক্ট আছে সেইটার উৎপাদন রেটটা কেমন হচ্ছে। তো আমরা দেখছি যে 2014 পর থেকে কিন্তু এই জিডিপিটা কন্টিনিউয়াসলি ডেভেলপ হচ্ছে। তো তার মানে আমাদের যখন আমাদের মধ্যে ঋণ আসবে এবং আমরা যখন বিভিন্ন উৎপাদনে অংশগ্রহণ করব তখন কিন্তু আমাদের গ্রস ডোমেস্টিক মানে আমাদের দেশীয় প্রোডাক্ট
এটার কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের ঋণের উদ্দেশ্য। এবার দেখেন যে দেশের অঞ্চল ভিত্তিক গ্রামীণ নারী কর্মসংস্থান ঋণের সম্ভাবনাময় কর্মকাণ্ড বা খাতসমূহের তালিকা। তো এই তালিকাটা আমরা শেষের দিকে ইন ডিটেইলস দেখবো। এখন জাস্ট একটু শেয়ার করে রাখি। দেখেন কোন কোন সেক্টর গুলো তারা কিন্তু নোটিফিকেশন দ্বারা বলে দিচ্ছে। যেমন এটা জনতা ব্যাংকের একটা চার্ট। তাহলে জনতা ব্যাংক বলেছে যে আমি রংপুর এলাকায় এই ধরনের বিজনেস করলে সেখানে কিন্তু আমি, এবং নারী, এটা তারা স্পেশালি নারীদের বলেছে, এরকম ইয়ং এন্টারপ্রেনিয়রদের জন্য বলা আছে। মানে বিভিন্ন সেক্টরে কিন্তু তারা তাদের মতো নোটিফিকেশন দেয়, আমরা সেগুলো ইজিলি স্টাডি করে নিতে পারবো। নারীদের দিয়ে এই সমস্ত কাজ করাতে পারবো, তাতে করে আমাদের অর্থনীতির ডেভেলপমেন্ট হবে, আমাদের ফিমেলদেরও ডেভেলপমেন্ট হবে। এই জন্য তারা এই চার্টটা করে দিয়েছে যে রংপুরে যারা আপনি হস্তশিল্প, শতরঞ্জি তৈরি করতে চান, পাট শিল্প নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, তারপরে মনে করেন যে টুপি তৈরি করতে চান, বিউটি পার্লার, বুটিক, চিড়া মুড়ি, তাঁত শিল্প, পোল্ট্রি ফার্ম, মানে এই যে যে লাবলা লাবলা যা আছে এগুলো নিয়ে যারা কাজ করতে চান তাদেরকে আমি ঋণ দিব। এটা জনতা ব্যাংক বলছে, সেই সমস্ত ফিমেলদেরকে আমি ঋণ দিব। তাহলে এই ঋণগুলো কিন্তু সবসময় নর্মাল যে ঋণের যে ইন্টারেস্ট রেট তার চাইতে কিন্তু অনেক কম ইন্টারেস্ট রেট থাকে। তো এটা আমরা শেষের স্লাইডে এটা নিয়ে আরো ডিটেলস দেখবো। এরকম এখানে গাইবান্ধাও আছে, আমরা সেটা শেষের দিকে দেখবো। এবার আমরা একটু দেখি ঋণ গ্রহণের উপস্থাপন কৌশল হিসাবে কি কি বিষয় আমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে ঋণের জন্য আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করো। মানে আমি বুঝতে পারতেছি যে আমার ঋণ লাগবে, সেক্ষেত্রে আমি কোথা থেকে নিব? মানে ব্যাংক থেকে নিলে আমার ইন্টারেস্ট রেট কম হবে, নাকি আমি মাইক্রো ক্রেডিট থেকে নিলে আমার ইন্টারেস্ট রেট কম হবে? এবং সেটার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে ব্যাংক তো 10টা আছে আমার এলাকায় যারা ঋণ দেয়, এখানে হয়তো 10টা ব্যাংকের ব্রাঞ্চ আছে, এর মধ্যে একটু আমাকে স্টাডি করে নিতে হবে আমি কোন ব্যাংকে ঋণ, আমার ইন্টারেস্ট রেটটা একটু কম, যেখানে সবচাইতে কম আমি সেখান থেকে নিব। ঋণের পরিমাণ নিরূপণ করুন। মানে আপনার কত টাকা ঋণ লাগবে সেই পরিমাণটা নিরূপণ করুন। সবসময় আমরা চেষ্টা করব যতটা কম নেওয়া যায়, যতটা কম নিয়ে আমার প্রয়োজনটা মিট আপ হয়ে যায় ততটা কম আমি নিব। ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করুন। মানে আমি যে ঋণ নিলাম আমি এটা পরিশোধ করতে পারবো কিনা, না না হলে তো আমার তো কিছু জমা রেখে ঋণ নিব, পরে দেখা যাবে যে সেগুলো কিন্তু তারা ক্রোক করে নিয়েছে বা নিলাম হয়ে গেছে। এই জন্য আমার সক্ষমতা আমাকে আগে যাচাই করে নিতে হবে। ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেডি করুন। এটা তারা যে সমস্ত কাগজপত্র চায় সেগুলো কিন্তু আমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে। আর ঋণের জন্য আবেদন প্রস্তুত করুন, তাদেরকে একটা ফর্মাল ওয়েতে আমার সুন্দরভাবে সুন্দর উপস্থাপন দিয়ে একটা আবেদন করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে কি ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন তা জানুন। আমি যদি ঋণ পরিশোধ না করতে পারি তাহলে আমার কি কি ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে হবে সেগুলো নিয়ে আমাকে কিন্তু আগে থেকেই স্টাডি করতে হবে। ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় সিকিউরিটিজ যাচাই করুন। মানে তারা যদি আমার কাছ থেকে সিকিউরিটি চায় তাহলে কি আমি তাদেরকে দিতে পারবো সেগুলো আমাকে আগে থেকে যাচাই বাছাই করে রাখতে হবে। তো এগুলো হচ্ছে প্রি প্রসেস, এগুলো কিন্তু আপনার বিবেচনায় রাখতে হবে। এরপরে আপনার কিছু যোগ্যতা লাগবে। আপনি ঋণ চাইলেই তো ঋণ পাবেন না, সেটার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকতে হবে, কিছু কোয়ালিটিস মধ্যে। তো এখানে আমরা অনেকেই ঋণ চাই না, তো এই জন্য হয়তো তাদের কাছে মনে হতে পারে যে এগুলো কি, এগুলো খুব একটা মেজর না, কিন্তু আমরা যারা ঋণ চাই তাদের জন্য এগুলো অনেক বিষয়। অনেকে বলে না যে আমার ব্যাংকে দৌড়াইতে দৌড়াইতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমার ঋণ লাগবে কিন্তু আমি প্রসেস করে উঠতে পারছি না, ঋণ না হলে আমি এই কাজটা করতে পারছি না, এটা আমার আটকে গেছে, শেষ পর্যায়ে এসে আটকে গেছে। তো এইরকম আমরা যারা ক্রাইসিসে আছি তাদের জন্য কিন্তু ঋণ পাওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা সঠিক সময়ে পাওয়াটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এর জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে। আমরা এখানে সবাই বাংলাদেশের নাগরিক, এবং আমরা সবাই কিন্তু আমাদের মাইক্রোফোনটা মিউট করে নিব, না হলে নয়েজ আসে, আমরা কিছু কিছু জায়গা থেকে নয়েজ পাচ্ছি। তা আমরা একটু মিউট করে রাখি কাইন্ডলি। তাহলে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে ঋণের গ্যারান্টর হতে হবে। মানে আপনি যে প্রতিষ্ঠান, এনজিও হোক, আপনার ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হোক, ব্যাংক হোক, তাদের যে শাখা সেইটার আন্ডারে আপনার মানে তাদের যে এরিয়া সেই এরিয়ার বাসিন্দা হতে হবে। আপনি না হলে একজন ঋণের গ্যারান্টর হতে হবে। আবেদনকারীকে বেকার বা অর্ধ বেকার হতে হবে। তাহলে এখানে আমরা কি বলছি যে কর্মসংস্থান ব্যাংক যেটা, সেটার এক্সাম্পলটা যদি নিয়ে আসি, তো তারা এই যে আমাদের জন্য ফান্ড যেটা রেখেছে, সেই ফান্ডটা তো কেন রেখেছে? আমাদেরকে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার জন্য। তাহলে তার কাছ থেকে যদি আমি ঋণ চাই তাহলে কিন্তু আমার বেকার বা অর্ধ বেকার হইতে হবে। মানে আমি বেকার অথবা
আমি আছে কিছু একটা করে খাওয়ার মতো আছে, বাট আমি উদ্যোক্তা হতে চাই, এই জন্য আমার ঋণ লাগবে, তাহলে এটা কর্মসংস্থান ব্যাংকের জন্য আমরা এটা বলছি। সাধারণত বয়স 18 থেকে 50 বছর হতে হবে। মূল কথা 18 বছরের নিচে হওয়া যাবে না। কর্মসংস্থান ব্যাংকের পুরাতন ঋণ গ্রহীতার ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, মানে 50 বছরের বেশি যাদের হয় তারা যদি অলরেডি কর্মসংস্থান ব্যাংকের যে প্রিভিয়াস যদি ঋণ গ্রহীতা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে। প্রকল্প প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা থাকতে হবে, মানে আমি তো শুধু ঋণ নিলেও হবে না, ব্যাংক স্টাডি করে দেখবে যে আমি আসলে প্রকল্প পরিচালনা করতে সক্ষম কিনা, এবং নিঃসন্দেহে সক্ষম, কারণ আমরা তো এই এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের উপরে, স্কিল ডেভেলপমেন্টের উপরে এত বড় একটা লং ট্রেনিং কোর্স করছি, এবং আমাদের হয়তো বা আরো প্রিভিয়াস অনেক আহ, আহ, মানে এই আমি পরিচালনা করেছি এরকম হতে পারে, তো আমার সেই সক্ষমতা আছে। প্রকল্প প্রতিষ্ঠান পরিচালনার প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে। এই যে প্রশিক্ষণ তো নিচ্ছি, আমি প্রিভিয়াসলি অন্য কোথা থেকে অভিজ্ঞতা নিয়ে থাকতে পারি, তাহলে সেটাও হতে পারে। ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণের সুনামের অধিকারী হতে হবে, মানে আমার যেন একটা গুডউইল থাকে, আমি যেন খারাপ মানুষ হিসেবে যেন সমাজে পরিচিত না হয়ে থাকে, তাহলে কিন্তু তারা ওই যে ভেরিফিকেশন যখন করে, হ্যাঁ, যখন তারা গ্রাউন্ডে এসে চেক করার চেষ্টা করে, তখন কিন্তু তারা যদি দেখে যে না এনার তো আম, প্রচুর নেগেটিভ কমেন্টস, ইনি মানুষের টাকা পয়সা নিয়ে চলে যায়, টাকা পয়সা আর দেয় না, এই সমস্ত বিষয় যদি আসে, এই সমস্ত বিষয় যদি আসে তাহলে কিন্তু আহ তারা কিন্তু ঋণ ক্যান্সেলও করতে পারে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি মানে বিবেচিত হওয়া যাবে না। মানে আমি এর আগে ঋণ নিয়েছি এবং ঋণ খেলাপি হয়ে গেছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমার আর কোনো কর্মসংস্থান ব্যাংক তো দূরের কথা, অন্য কোনো ব্যাংকও কিন্তু আমাকে ঋণ দিতে চাইবে না। তো এই যোগ্যতাগুলো আমার মধ্যে থাকতে হবে। যদি আমি ওই যে আমাদের সালমান এফ রহমান স্যার বলেছিলেন যে আমাদের জন্য 100 কোটি টাকার একটা বরাদ্দ আছে, হ্যাঁ, তাহলে সেটা পেতে হলে আমাদেরকে কিন্তু ভালো যোগ্য হতে হবে। এই ঋণের জন্য আপনার কি ধরনের কাগজপত্র তৈরি করতে হবে, সেটার মধ্যে আপনাকে কিছু একটু কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আমরা একটু দেখি। প্রকল্প এলাকায় অবস্থিত ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানকারী শাখায় নির্ধারিত ফর্মে ঋণের আবেদনপত্র আবেদন করতে হবে। আবেদনকারী সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এই বিষয়গুলো আপনারা আহ, আমি রেডি করেছি। আপনারা যখন ঋণ নিতে যাবেন তখন এর মধ্যে কোনো পয়েন্ট থাকতেও পারে, আবার কোনো পয়েন্ট কিন্তু নাও থাকতে পারে, আবার নতুন করে কোনো কিছু আবার চলে আসতে পারে। তো এটা আপনি যখন ঋণ নেবেন তখন দেখবেন যে ওইখানে আপনার যে ফর্ম আছে ওইটার পিছনেই লিখে দেওয়া আছে যে কি কি ডকুমেন্টস আপনার লাগবে, বা আপনি ওই ব্যাংকের যে রেসপন্সিবল পার্সন তাদের সাথে কথা বললে কিন্তু আপনি নিজেই এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। তারপর আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি যে কমন কিছু পয়েন্ট লাগে, সেই পয়েন্ট গুলো আমরা একটু দেখি। আর এগুলো তো আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা এগুলো আপনাদের কাছে রেখে দিবেন। তারপরে কি, আবেদনকারী ও গ্যারান্টর যিনি তার কিন্তু ওই যে পরিচয়পত্র উভয় দিকের সত্যায়িত ফটোকপি আপনি নিতে হবে। গ্যারান্টরের অনেক সময় বাধ্যতামূলক না, কারণ হচ্ছে যে গ্যারান্টর যদি থাকে তাহলে দিতে হয়, না থাকলে না দিতে হয়, এটা হলো বিষয়। উদ্যোক্তা গ্যারান্টরের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে উদ্যোক্তা বা গ্যারান্টরের দলিল, পর্চার ফটোকপি সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন হলে তাদের কর্তৃক প্রদত্ত যে নাগরিকত্ব সনদপত্র সেগুলো কিন্তু আপনাকে শো করতে হবে, মানে সামহাও প্রুভ করতে হবে যে আমি অথবা আমার যে প্রতিষ্ঠান এটা কিন্তু আমি এই ব্রাঞ্চের আন্ডারে করি, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এটা যদি প্রযোজ্য হয় সেই ক্ষেত্রে। প্রশিক্ষণ অভিজ্ঞতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য হলে ভাড়া লিজের ক্ষেত্রে প্রমাণপত্র বা ব্যবস্থাপকের প্রত্যয়নপত্র। প্রকল্প স্থানের মালিক গ্যারান্টর হলে গ্যারান্টরের সম্মতিপত্র, ভাড়া বা লিজকৃত হলে ভাড়া চুক্তিপত্র বা লিজপত্রের কপি। যন্ত্রপাতি ক্রয়ের ঋণের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের 3টি দরপত্র প্রযোজ্য হবে। মানে আপনি যদি কোনো কিছু কেনার জন্য, আপনি কোনো যন্ত্রপাতি কিনবেন সেই জন্য যদি আপনি ঋণ নিতে চান, সেক্ষেত্রে ওই যে কোন কোন প্রতিষ্ঠান যে আপনাকে সরবরাহ করবে তাদের যে দরপত্র 3টা অ্যাটলিস্ট দরপত্র লাগে, যখন এটা প্রযোজ্য হবে তখন। 1 লাখ টাকার ঊর্ধ্বে ঋণের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি, অনেক সময় 1 লাখের নিচে হলে তারা ট্রেড লাইসেন্স নাও চাইতে পারে, আর যদি এর উপরে হয় সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি যেতে পারে। এটা ডিপেন্ড করবে যে ওই ব্রাঞ্চ অফিসাররা আপনার কাছ থেকে কি চাচ্ছে, বা আপনার এখানে টার্মস এন্ড কন্ডিশনে কি লেখা থাকছে। আপনার ওষুধের দোকানে হলে ড্রাগ লাইসেন্সের কপি লাগবে। তারপরে আপনার প্রকল্প বা প্রতিষ্ঠানে যেটা, এগুলো কিন্তু আয় ব্যয় বিবরণী লাগবে। কেন লাগবে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা বলেছিলাম যে আপনি ঋণটা রিপে করতে পারবেন কিনা, আপনি ঋণ শোধ পরিশোধ করতে পারবেন কিনা, সেই স্ট্রেংথটা এটার মাধ্যমে দেখা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র ক্ষেত্র বিশেষে ঋণের পরিমাণের সাথে সম্পর্কিত, কেননা ঋণের পরিমাণ যত বাড়বে সিকিউরিটির প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে। এটা কিন্তু কমনলি আমরা বুঝতে পারছি। আর সিকিউরিটি চাহিদা অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের কাগজপত্রের তালিকা পরিবর্তন করতে পারবেন এবং ঋণ গ্রহীতা ওই সকল কাগজ প্রদান করার জন্য তারা বাধ্য থাকবেন। উদাহরণস্বরূপ বলা যায়, যখন ঋণের পরিমাণ 5 লক্ষ টাকার অধিক হবে, সেই ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটি হিসেবে কোনো স্থাবর সম্পত্তি গচ্ছিত রাখতে বলতে পারে। সেই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি সংশ্লিষ্ট সকল কাগজ, যেমন পট্টা, বায়াদলিল, খাজনা, কর, হ্যাঁ, নামজারি, এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার দাখিল করতে হবে। আপনি যদি করেন তাহলে তারা ঋণ দেবে, না করলে তো ঋণ পাবেন না। এই জন্য এটা ঋণ পাওয়ার জন্য এগুলো কিন্তু অনেক সময় বাধ্যতামূলক হয়ে থাকে। ঋণ আবেদন গৃহীত হলে ব্যাংক বরাবর একটি আমোক্তারনামা দলিল ও মর্টগেজ দলিল রেজিস্ট্রি করিয়া দিতে হবে, সাথে সংশ্লিষ্ট সকল কাগজ দাখিল করতে হবে। বেসিক ওয়েবসাইট, পত্রিকায় বিজ্ঞাপন এবং মাঠ কর্মীদের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করা হয়। তাহলে এই যে আমরা উদ্যোক্তা, আমরা এত ট্রেনিং নিচ্ছি, এত কথা বললাম, তাহলে আমাদের জন্য তো কিছু স্পেশাল বিষয় থাকা উচিত, তাই না? তাহলে সেই স্পেশাল বিষয়গুলো এখানে একটু আমরা কথা বলছি। প্রথমেই যেটা বললাম, বেসিক ওয়েবসাইট, মানে বেসিক যারা আছে, বেসিক যে প্রতিষ্ঠান আমাদের আছে, এই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট, পত্রিকায় বিজ্ঞাপন বা মাঠ কর্মীদের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান সংক্রান্ত যে নোটিশ, সেটা কিন্তু উদ্যোক্তাদের অবহিত করছে। ঋণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ বাংলাদেশ ব্যাংকের অভিন্ন ঋণ ফর্মে ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ আবেদন করতে পারবেন। একটা অভিন্ন, মানে সবার জন্য সেম একটা ঋণ ফর্ম আছে, সেটার মাধ্যমে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করা যাবে। সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র ও কাগজপত্রাদি যাচাই বাছাই এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে সবকিছু সঠিক পাওয়ার পর ঋণ মঞ্জুর কমিটি কর্তৃপক্ষ ঋণ মঞ্জুর করবে। তাহলে কি হলো? সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র ও কাগজপত্রাদি যাচাই বাছাই হবে, প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হবে এবং সবকিছু যদি সঠিক পাওয়া যায় তবে ঋণ মঞ্জুর কমিটি বা কর্তৃপক্ষ যিনি আছেন তিনি ঋণ মঞ্জুর করবেন। উদ্যোক্তাকে মঞ্জুরি পত্রের মাধ্যমে অবহিত করা হবে। উদ্যোক্তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পাদন করার পরে ঋণ বিতরণ করা হবে। তাহলে প্রসেস খুব সিম্পল। মনে করেন যে আমাদের, হ্যাঁ, বেসিক প্রতিষ্ঠান আমাদেরকে জানালো, সেটা হতে পারে তাদের ওয়েবসাইট দিয়ে, হতে পারে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, বা তাদের যে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মী আছে তাদের দিয়ে আমাদেরকে জানানো হলো যে উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদানের আমরা এই ধরনের একটা কিন্তু আহ আহ সিদ্ধান্ত নিয়েছি ফর্মে, এবং প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র সেগুলো দিয়ে আবেদন করতে হবে। এরপরে তাদের যে কর্মকর্তা আছে, সেটা সম্প্রসারণ কর্মকর্তা হতে পারে, হ্যাঁ, এটা তারা কি করলো, আমার এই যে আবেদনপত্র, আমি যে সমস্ত কাগজপত্র দিয়েছি সেগুলো যাচাই বাছাই করলো এবং আমার প্রকল্প এলাকা, আমার যেখানে প্রতিষ্ঠান, সেটা কিন্তু তারা সরেজমিনে পরিদর্শন করলো। যদি তারা সবকিছু ঠিকঠাক পেলো, তখন তাদের যে কমিটি যারা ঋণ মঞ্জুর করে, বা আমরা কর্তৃপক্ষ বলি, যেটাই বলি, তারা ঋণ মঞ্জুর করলো এবং ঋণ মঞ্জুর করার পরে তারা একটা লেটার, একটা পত্রের মাধ্যমে, মানে যেটার আমরা নাম বলছি মঞ্জুরি পত্র, সেটা দিয়ে আমাদেরকে জানিয়ে দিল, মানে আমাকে জানিয়ে দিল আপনার ঋণ পাস হয়ে গেছে, মঞ্জুর হয়েছে। এবং তারপরে উদ্যোক্তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পাদন করার পরে ঋণ বিতরণ করা হয়। তাহলে আমরা এখানে একটা সাইট অ্যাড্রেস দিয়েছি, এখানে ক্লিক করলে আমরা চলে যেতে পারবো। সেই সাইটের ছবিটা আমরা দেখাই, দেখেন এই যে এখানে, এখানে দেখেন এই যে আমি বলেছিলাম যে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু তারা নোটিফিকেশন দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান। তাহলে এখানে বলা আছে যে এই যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলা আছে। এখানে বিস্তারিত ক্লিক করলে আপনি বিস্তারিত জেনে যাবেন। এখানে দেখেন সেবা প্রাপ্তির সময় সাধারণত, হ্যাঁ, 10 থেকে 20 দিন। প্রয়োজনীয় ফি কি লাগে, সেবা প্রাপ্তির স্থান কোথায়, জেলা কার্যালয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী কর্তা, সম্প্রসারণ কর্মকর্তা ও উপব্যবস্থাপক। হ্যাঁ, তাহলে এই হলো বিষয়। এইভাবে কিন্তু আপনি ইজিলি এই নোটিফিকেশন গুলো পেতে পারেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট গুলো ভিজিট করতে পারেন, আপনি এই যে জেলা কার্যালয় সেগুলোর সাথে টাচে থাকতে পারেন, সেখানকার নোটিফিকেশন গুলো ফলো করতে পারেন, এরকম। এরপরে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক ঋণেরও কিন্তু সার্কুলার হয়। তাহলে চলুন আমরা একটা ব্যাংক ঋণের সার্কুলার দেখি। আমরা যদি একটা ব্যাংক ঋণের সার্কুলার দেখি, আমাকে দেখাতে দিচ্ছে না, তো চলুন আমরা একটু থেকে দেখে নিই। দেখেন, জনতা ব্যাংকের একটা সার্কুলার আপনাদেরকে দেখাচ্ছি, যেটা প্রথম দিকে বলছে আপনাদেরকে একটা সার্কুলার আমি দেখাবো। তাহলে এখানে দেখেন তারা বলতেছে বিষয় কি, গ্রামীণ নারী কর্মসংস্থান ঋণ কর্মসূচি নীতিমালা ও ঋণ নিয়মাবলী।
তাহলে তারা একটা প্রজেক্ট নিয়েছে, তারা গ্রামীণ নারীদেরকে নিয়ে এই ঋণটা দিবে। তাহলে দেখেন এখানে তারা অনেক কিছু লিখেছে, অনেক কিছু লিখেছে, কর্মসূচির নাম, কর্মসূচির উদ্দেশ্য, তারা এটা দ্বারা কি কি করতে চায়, হ্যাঁ, কর্মসূচির আওতাভুক্ত কর্মকাণ্ড গুলো কি আছে সেগুলো, ঋণ প্রাপ্তির যোগ্যতা কি লাগবে, যে বাংলাদেশের বাসিন্দা হতে হবে, বয়স 20 বছর হতে হবে, হ্যাঁ, বিভিন্ন দেখতে অবশ্যই। পাচ্ছি না তো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আর কেউ দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে, আমি আবার, হ্যাঁ, আমি ক্লোজ করে দিয়েছি। আমি আমি শেয়ারটা ক্লোজ করে দিয়েছি, আমি আবার শেয়ার করছি। দেখেন তো এখন দেখতে পান কিনা? হ্যাঁ, পাচ্ছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা যেটা বলছিলাম যে এই যে কর্মসূচির নাম দিয়েছে তারা গ্রামীণ নারী কর্মসংস্থান ঋণ। কি উদ্দেশ্য এই এই কর্মসূচির উদ্দেশ্য, এটা আমরা জনতা ব্যাংকের স্ক্রিপ্টটা দেখছি, যেহেতু আমরা প্রথম দিকে দেখতে পাই, দেখেন জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে এটা হয়েছে। আমি যদি একটু অনেক আগের ডেটের নিয়েছি, বাট এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি যে বিভিন্ন সময় কিন্তু তারা এই নোটিফিকেশনের মাধ্যমে একটা স্পেশাল ক্যাটাগরি করে করে কিন্তু তারা এই ঋণগুলো দেয়, যেখানে কিন্তু ঋণের যে সুদ যেটা, সেই রেটটা কিন্তু অনেক কম হয়। তো এটা নারী হইতে পারে, এটা নতুন নতুন উদ্যোক্তা হতে পারে, মানে বিভিন্ন জনের জন্য। তা আমরা এখন একটা স্যাম্পল হিসাবে নারী কর্মসংস্থানটা দেখছি। তাহলে এখানে যারা বলছে যে ঋণ প্রাপ্তি হলে এখানে কি লাগবে, সে স্থায়ী বাসিন্দা হবে, বয়স 20 বছর হবে, আবেদনকারীকে একজন ব্যক্তি বা ব্যক্তি মালিকানাধীন বা অংশীদারি বা প্রাইভেট কোম্পানির মালিক হতে হবে, এটার গ্রুপ ভিত্তিক হতে পারে, হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণ বা, অর্থাৎ ঋণ আমরা যখনই নেই সাথে সাথে যেন সেটা একদম খুব সুন্দর করে আমরা যেন সেটা পরিশোধ করে, যে খাতে ঋণ প্রদান করা হবে সেই বিষয়ে আবেদনকারীর প্রাথমিক অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে দেখেন তারা কিন্তু এই যে টার্মস এন্ড কন্ডিশন কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি বলতেছে যে ঋণের প্রকৃতি, ধরন, স্বল্প ও মধ্যমেয়াদী ঋণ, বিদ্যমান প্রকল্প, চলতি মূলধন। তারা এখানে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত দিবে, এবং জামানতবিহীন 50,000 টাকা পর্যন্ত, এবং জামানত সহ 5 লাখ টাকা পর্যন্ত দিবে। তাহলে এখানে দেখেন, তাহলে সুদের হার এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন, সুদের হার 10%। 10% 2014 সালের কথা। 2014 সালে তো বাইরে মনে হয় ব্যাংক ঋণ ছিল 14-15% করে। তো তখনই দেখেন, তাহলে 14 থেকে আপনি কিন্তু প্রায় এখানে কত পার্সেন্ট, 5% কিন্তু লেস, মানে কম হয়ে যাচ্ছে। এখন যদি বাইরের ঋণ যদি আহ আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা এক কোঠায় নামায় নিতে হবে, তার মানে 9%-এর উপরে নেওয়া যাবে না। তাহলে সেটা যদি হয়, তাহলে এখন যদি এরকম সার্কুলার আমরা দেখি, তখন কিন্তু আমরা দেখবো যে হয়তো এটা আমরা 5%, 6% এটা পেয়ে যাচ্ছি। তো এই জন্য এগুলোর সাথে টাচে থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে, এখানেও দেখেন বলে দিচ্ছে যে আবেদনপত্র লাগবে, পরিচয়পত্র, ওই যা, এগুলো কিন্তু খুব কমন, যে আপনি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনি যে এখানকার বাসিন্দা কিনা সেই প্রত্যয়নপত্র লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হয়। তারপরে হ্যাঁ, পার্টনারশিপ হলে পার্টনারশিপ ডিড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার লাগছে। তারপরে ঋণের জামানত, সেগুলো কি হচ্ছে সেগুলো এখানে বলে দিচ্ছে। তার মানে এই একটা নোটিফিকেশন যদি আপনি নেন, আপনার আর কারো কাছে দৌড়াতে হবে না, সবকিছু এখানে বলে দেওয়া আছে। এবং এগুলো আপনি যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেবেন, ওদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে এগুলো দেয়া আছে আপলোড করে, যেখান থেকে আমি যেমন একটা নামিয়ে নিয়েছি। তাহলে ঋণ বিতরণ পদ্ধতি, তারা কিভাবে ঋণ বিতরণ করবে, আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন কিস্তিতে, মাসিক, পাক্ষিক, ত্রৈমাসিক, যেভাবে হয় 6 মাস, সেটা আপনি এখানে, এরপরে দেখেন যে, এরপরে দেখেন আমরা যেটা দেখছিলাম যে কি কি জায়গায় আমাদের ঋণ দিচ্ছে, এই যে দেখেন তারা বলতেছে রংপুর জেলায় আমরা এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে আমরা ঋণ দিব। ফোন ফ্যাক্সের দোকান, বিভিন্ন দোকান ব্যবসা, কম্পিউটার, গাভী পালন, মৎস্য চাষ, হ্যাঁ, মুরগি পালন, পারিবারিক হাঁস, শাকসবজি চাষ, হ্যাঁ, কেঁচো সার তৈরি, গরু মোটা তাজাকরণ, মানে এই সমস্ত যে বিষয়গুলো, এইগুলো যারা করবে তাদেরকে আমি ঋণ দিব। বা এখানে ধরেন ঠাকুরগাঁয়ে বলতেছে যে দুধ খামার যারা করবে, চাল, চিরা, মুড়ি, ধান, চাল, মানে তারা স্টাডি করে দেখেছে যে কোন এলাকার আসলে কি সম্ভাবনা আছে। আমি যদি রংপুরে চিন্তা করি যে আমি এখানে লবণ তৈরি করব, তাহলে এটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটার জন্য তো আমার সমুদ্রের যে লোনা পানি ওইগুলো লাগবে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় স্টাডি করে যেখানে যে ব্যবসাগুলো প্রয়োজন, মানে প্রযোজ্য হবে, যেগুলো সুইটেবল হবে, সেখানকার জন্য কিন্তু তারা সেইভাবে এই বিষয়গুলো দিয়েছে। তো
এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইভেন এইখানে এগুলো যদি স্টাডি করেন আপনারা অনেক আইডিয়াও জেনারেট হয়ে যাবে যে এখান থেকে কি কি ধরনের ব্যবসা করা যাইতে পারে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা স্টাডি করে এখান থেকে অনেক ক্রিয়েটিভ আইডিয়া পাবেন। ধরেন এই যে রাজশাহী, আমরা জানি রাজশাহীতে রেশম উৎপাদন হয়, তাহলে এটা রাজশাহীতে না করে এটা যদি চট্টগ্রামে দেয় তাহলে কিন্তু এখানে রেশম উৎপাদনের জন্য ঋণ দিয়ে খুব একটা লাভ হবে না। এই জন্য তারা এটা বলতেছে যে রাজশাহীতে যারা তারা গুটি পোকার চাষ, রেশম উৎপাদন, এই বিষয়গুলো বা এই রিলেটেড অনেক কিছু আছে, তারা এই কাজগুলো করতে পারবে। তো এইভাবে দেখেন বগুড়াই বলতেছে যে বগুড়ায় কি হবে। হ্যাঁ, এখানে এই যে হচ্ছে আমার বাসা তো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে কি হবে তারা বলতেছে আমাদের এদিকে সিরাজগঞ্জের এদিক দিয়ে অনেক তরমুজ চাষ হয়, আমরা যদি এই যে তারাস বা এদিকে দেখি তাহলে এই জন্য দেখেন এখানে তরমুজ চাষ বলতেছে। তার মানে এটা তারা কিন্তু পার্টিকুলারলি এই যে সাতক্ষীরা, এখানে যেমন চিংড়ি চাষ, ঘের ব্যবসা, তার মানে ওইখানে চিংড়ি হবে, চিংড়ি তো আমার সিরাজগঞ্জে হবে না। তো এই জন্য তারা এইভাবে ক্যাটাগরাইজ করে এরকম করে বলে দিয়েছে। আপনারা এগুলো স্টাডি করলে অনেক বিজনেস আইডিয়াও এখান থেকে আপনারা জেনারেট করে ফেলতে পারবেন যে দেশে কি পরিমাণ বিজনেস আছে যেগুলো অন্যান্য মানুষরা করছে। তো এইভাবে কিন্তু ব্যাংকগুলো আমাদেরকে ঋণ ফ্যাসিলিটিস দিচ্ছে। এবং এখানে দেখেন যে মেয়াদ যেগুলো সেগুলো বলে দিছে যে কত টাকা কত বছরের পর্যন্ত মেয়াদ আমরা এখান থেকে পাবো, এই বিষয়গুলো তারা কিন্তু এখানে চার্ট হিসেবে বলে দিয়েছে। এগুলো এটি ছিল মোটামুটি আমাদের ঋণ নিয়ে। এরপরে আমরা দেখেন এই যে গতকালকের মেসেজ যদি আপনাদেরকে শেয়ার করি, যেটা আপনারা দেখেন যে ডিজিটাল ঋণ, তাহলে ডিজিটাল ঋণের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। আর এই সফলতার পেছনে মূল অবদান রাখছে সিটি ব্যাংক ও বিকাশ। বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকরা জরুরি প্রয়োজনে মোবাইলের মাধ্যমে সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে ঋণ নিতে পারবে। ঋণের সুদের হার হবে 9%। এই ঋণ পেতে কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না, আবেদন করা যাবে বিকাশ অ্যাপে ক্লিক করে। আচ্ছা, কত সুবিধা হয়ে গেছে এখন ঋণ নেওয়া। বিকাশের লেনদেন প্রতিবেদন ও ব্যবহারের ধরন দেখে ওই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, উনি ঠিক করবে এই গ্রাহক ঋণ পাবে কি পাবে না। ঋণ পাওয়ার যোগ্য হলে তাৎক্ষণিকভাবে সিটি ব্যাংক ওই গ্রাহককে ঋণ দেবে এবং মুহূর্তেই প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় বিকাশের কিছু নির্দিষ্ট গ্রাহক সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন। সফলভাবে প্রকল্প শেষে বাড়বে ঋণের পরিমাণ ও আওতা। তাহলে দেখেন এখন কত ডিজিটালাইজেশন চলে আসছে। এটা একটা লেটেস্ট নিউজ, যেটা আজকে সকালের নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম যে বিকাশের মাধ্যমে এখন কোনো কাগজপত্র ছাড়াই কিন্তু আমরা ঋণ পাবো। তারা এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করলো এবং সাকসেসফুল হলে তারা কিন্তু এখান থেকে আরো আরো ভালো সাপোর্ট আমাদেরকে দিবে। তো চলুন এবার আমরা একটু মুক্ত আলোচনা